সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। নলতা মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি মোহাম্মদ ইমরান হোসেন, সহকারী শিক্ষক, নলতা মাধ্যমিক বিদ্যালয় কালীগঞ্জ সাতক্ষীরা। আজ আমি তোমাদের যে ক্লাসটা উপস্থাপন করব বা যে টপিকসটা উপস্থাপন করব সেটা হচ্ছে নবম ও দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় জীবে পরিবহন অধ্যায়। গত একটি ক্লাসে আমি এই জীবে পরিবহন অধ্যায়টার উপরে প্রথম পার্ট থেকে প্রথম অংশ থেকে কিছু আলোচনা করেছি। সেখানে আমি ভাইব্রেশন, জ্ঞাপন এবং অভিশ্রবণ এবং এই রিলেটেড আলোচনা করেছিলাম। যেহেতু অধ্যায়টা অনেক বড় হওয়ার কারণে আমাদের আজকে ক্লাসে ওটা শেষ করা সম্ভব না। আজকে আমি যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রক্ত এবং রক্ত সংবহনের সাথে রিলেটেড এবং রক্তের গ্রুপ। এই বিষয়টা নিয়ে আমরা আজ কথা বলব। প্রথমে আসি আমরা রক্ত সংবহন। রক্তটা কি? আসলে রক্তটা হচ্ছে আমাদের জীবনী শক্তির মূল। আমরা জানি যে প্রত্যেকটা কোষের জন্য আমাদের খাদ্যের প্রয়োজন এবং এই খাদ্যটা মূলত রক্তের মাধ্যমে বাহিত হয়ে থাকে। খাদ্য, অক্সিজেন এবং সেখান থেকে যে বর্জ্যগুলো উৎপন্ন হচ্ছে সেই বর্জ্যগুলোকে আবার নিয়ে আসা, এই কাজটা রক্ত করে থাকে। আমাদের শরীরে যে ব্লাড সার্কুলেশন যে সিস্টেমটা রয়েছে সেটা হচ্ছে বদ্ধ। আচ্ছা, তার আগে বলি আমরা রক্ত সংবহনটা কি। যে তন্ত্র মাধ্যমে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে রক্ত সংবহন হয় সেটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। দেখো, আমরা চলার জন্য কিন্তু আমরা একটা নির্দিষ্ট রাস্তা বা একটা ব্যবহার করে থাকি। যেমন ট্রেন চলার জন্য রেলপথ ব্যবহার হয় এবং সে একটা নির্দিষ্ট স্টপেজে সেখানে স্টেশনে সেখানে থামে এবং এই যে একটা সার্কুলেশন, ঠিক একইভাবে আমাদের রক্তটা হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হচ্ছে এবং সেটা শিরা, ধমনী এবং কৈশিক নালিকার মাধ্যমে আমাদের দেহের সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ছে এবং সেখানে তারা খাদ্য, অক্সিজেন ইত্যাদি পৌঁছে দিচ্ছে এবং সেখান থেকে বর্জ্য নিয়ে আবার ব্যাগে চলে আসছে। বদ্ধ প্রক্রিয়াটা কি? বদ্ধ প্রক্রিয়াটা হচ্ছে আমাদের এই রক্তটা কিন্তু শরীরের এই শিরা, ধমনী, কৈশিক নালী এর বাহিরে কিন্তু যেতে পারছে না। একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। যেমন দেখো, আমরা যে বাসায় বসবাস করছি সেখানে আমাদের পানির প্রবাহ রয়েছে। এই পানির প্রবাহটা কিন্তু আমাদের এক জায়গা থেকে আসছে, কিন্তু এই পানির কিন্তু একটা এন্ডিং পয়েন্ট আছে, অর্থাৎ যেখান থেকে পানিটা পড়ে যাচ্ছে। যেমন আমাদের বাসায় কিচেনে অথবা আমাদের মানে টয়লেটে যেখানে পানি ব্যবহার করছি সেখানে আমরা ট্যাপ ব্যবহার করছি, সেই ট্যাপটা যখন ছেড়ে দিচ্ছি তখন সেই পানিটা কিন্তু পড়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে মুক্ত, অর্থাৎ এক জায়গা থেকে আসছে এক জায়গা থেকে চলে যাচ্ছে। কিন্তু এই যে আমাদের রক্তের যে সার্কুলেশন সিস্টেম, এই সিস্টেমটা হচ্ছে বদ্ধ প্রক্রিয়া। অর্থাৎ এখানে আমাদের শরীরের মধ্যে কিন্তু এই রক্তটা আমাদের মাথা থেকে পা পর্যন্ত এই রক্তটাই কিন্তু ঘোরাফেরা করছে। এটা হচ্ছে বদ্ধ সার্কুলেশন সিস্টেম। তোমরা যখন উপরে ক্লাসে পড়বো তখন বদ্ধ এবং মুক্ত এই দুইটা সার্কুলেশন সিস্টেম রয়েছে। যেমন ঘাসফড়িং, তোমরা এইটা বিষয়টা নিয়ে আরো এলাবোরেট অর্থাৎ ইন্টারভিউতে তোমরা জানতে পারবা। আসি তাহলে সংবহন গেল। আসি আমরা রক্ত কি, এই রক্তটা কি আসলে? রক্তটা হচ্ছে তরল যোজক কলা। তরল যোজক কলা যেটা ঈষৎ ক্ষারীয়। ঈষৎ ক্ষারীয় বলতে রক্তের পিএইচটা যদি আমরা দেখি তাহলে রক্তের পিএইচ দেখতে পাবো 7.2 থেকে 7.4 এর মধ্যে। তোমরা জানো যে
পিএইচ স্কেলটা হচ্ছে 1 থেকে 14 মধ্যে, অর্থাৎ এই 1 থেকে 7, এবং এই 7টা হচ্ছে নিরপেক্ষ, এবং 7-এর পরে 14, অর্থাৎ এখান থেকে যত আমরা এই দিকে যাব তত তাদের অ্যাসিডিটিটা বাড়ছে, আবার এখান থেকে যত এই দিকে যাব তত ক্রমশ তাদের ক্ষারটা বাড়ছে। তাহলে এখানে 7.1, 7.2, অর্থাৎ রক্তটা হচ্ছে 7.2 থেকে 7.4 এর মধ্যে, অর্থাৎ ঈষৎ ক্ষারীয়, এবং এটা লবণাক্ত। এই রক্তেরটাকে যদি আমরা ভাগ করি, ক্লাসিফিকেশন করি, রক্তের উপাদানটাকে বের করতেছি, তাহলে আমরা যে যন্ত্রের মাধ্যমে এটাকে একটা টেস্ট টিউবে রক্ত নিয়ে সেটাকে যদি আমরা সেন্ট্রিফিউগাল যন্ত্রের মাধ্যমে যদি, যে যন্ত্রটা পার মিনিটে 3000 বার করে ঘোরে, এবং এইভাবে যদি আমরা 30 বার ঘোরাই, তাহলে দেখতে পাবো আমরা এই রক্তের মধ্যে 2টা উপাদান পাচ্ছি, স্পেসিফিক 2টা পার্টে ভাগ করতে পারছি। একটা হচ্ছে রক্ত রস, আরেকটা হচ্ছে রক্ত কণিকা। এই রক্ত রস আর রক্ত কণিকা, রক্ত রসের মধ্যে কিন্তু রক্ত কণিকাগুলো ভাসমান অবস্থায় থাকে। যখন আমরা এই সেন্ট্রিফিউগাল যন্ত্র দিয়ে এটাকে, সেখান থেকে আমরা এই রক্ত রসের মধ্যে আমার অনেকগুলো উপাদান রয়েছে, যেমন প্রোটিন আছে। এখন এই প্রোটিনটার মধ্যে আবার অ্যালবুমিন আছে, গ্লোবিউলিন আছে, এর মধ্যে ভিটামিন, খনিজ আছে, অ্যান্টিবডি রক্তরসের মধ্যে আছে, বিভিন্ন ধরনের জৈব অজৈব পদার্থ, অ্যামাইনো অ্যাসিড, এইগুলো রক্তরসের মধ্যে আমরা পাচ্ছি। আর এই রক্তরসের মধ্যে প্রায় 90 থেকে 92% আছে পানি, এবং এই টোটাল রক্তরসের পরিমাণ 55%। তাহলে রক্তরসের মধ্যে 55% রক্তের মধ্যে 55% রক্তরস, আর এই রক্তরসের মধ্যে 90 থেকে 92% হচ্ছে পানি। তাহলে বুঝছো রক্তরস মূলত পানি দিয়েই গঠিত, অর্থাৎ তাতে ম্যাক্সিমাম উপাদানটাই হচ্ছে পানি। আসে আমরা রক্ত কণিকাতে, এই রক্ত কণিকাটাকে আমরা 3টা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে আরবিসি, অর্থাৎ লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকাটা হচ্ছে এরিথ্রোসাইট। গ্রিক শব্দ এরিথ্রোস কথাটার অর্থ হচ্ছে লোহিত বা লাল, আর কিটোস অর্থ কোষ, অর্থাৎ লাল কোষ। অর্থাৎ এই রক্তটা হচ্ছে লোহিত রক্তকণিকা হচ্ছে মানুষের। এখন রক্তটা কোথায় উৎপন্ন হয়? ভ্রূণীয় মেসোডার্ম, ভ্রূণের মেসোডার্ম থেকে রক্তটা তৈরি হয়। এই মেসোডার্মে, অর্থাৎ এখানে আবার 3টা পার্ট, তোমরা জানো যে এদের নামের সাথে এখানে আমরা বুঝতে পারছি। একটা হচ্ছে ইন্ডোডার্ম, অর্থাৎ বাহিরের স্তর, এন্ডোডার্ম ভিতরের স্তর, এবং মেসোডার্ম অর্থাৎ মাঝের স্তর, সেখান থেকে রক্ত তৈরি হচ্ছে। এই লোহিত রক্তকণিকায়, মানুষের যে লোহিত রক্তকণিকা রয়েছে, সেই লোহিত রক্তকণিকায় 1 কিউবিক মিলিমিটারে, 1 কিউবিক মিলিমিটার বলছে আমরা কি বুঝছি? তোমরা জানো যে 1 মিলিমিটার দৈর্ঘ্য, 1 মিলিমিটার প্রস্থ এবং 1 মিলিমিটার উচ্চতা একটা ঘরের মধ্যে। এরকম ছোট্ট একটা ঘরের মধ্যে যদি আমরা রক্ত নিই, এবং সেই রক্তের মধ্যে লোহিত রক্তকণিকার পরিমাণ কত সেটা কি তোমরা জানো, আন্দাজ করতে পারো? সেই ঘরের মধ্যে লোহিত রক্তকণিকার মধ্যে আবার ভেরিয়েশন রয়েছে। এখানে যদি আমরা মহিলাদের ক্ষেত্রে প্রায় একটু কম থাকে, 45 লক্ষ, মহিলাদের ক্ষেত্রে 45 লক্ষ মহিলা। এটা আবার পুরুষের ক্ষেত্রে 50 লক্ষ পুরুষ। আবার 60 থেকে 70 লক্ষ থাকে হচ্ছে তোমার
শিশুদের। আবার একটা ভ্রূণে থাকে প্রায় 80 থেকে 90 লক্ষ। 80 থেকে 90 লক্ষ থাকে ভ্রূণে। তাহলে দেখো এভারেজ আমরা বলতে পারি প্রায় 65 প্রায় 65 লক্ষের মতো এভারেজ থাকে। তাহলে সেটা কিন্তু ভেরিয়েশন করে, অর্থাৎ ভ্রূণে থাকছে এখানে 80 থেকে 90 লক্ষ, আবার শিশুদের ক্ষেত্রে থাকছে 60 থেকে 70 লক্ষ, এবং পুরুষের 50 লক্ষ, এবং মহিলাদের ক্ষেত্রে 45 লক্ষ। এই লোহিত রক্তকণিকার গড় আয়ু 120 দিন। এই লোহিত রক্তকণিকার গড় আয়ু 120 দিন বলতে 120 দিন পর পর এই লোহিত রক্তকণিকাটা মারা যায়। এবং এই লোহিত রক্তকণিকা দেখতে কেমন? এই লোহিত রক্তকণিকার মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না, এরা উত্তল বা এরা দ্বিঅবতল, এরকম দেখতে কিছুটা। এরকম দেখতে দ্বিঅবতল বা গোলাকার। এখন এখানে পয়েন্ট হচ্ছে এই লোহিত রক্তকণিকার মধ্যে কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না। লোহিত রক্তকণিকার মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না, এর মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। এই লোহিত রক্তকণিকার পরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকাটা শ্বেত রক্তকণিকা লিউকোসাইট, লিউকো অর্থাৎ কালারলেস, বর্ণহীন। তোমরা যখন প্লাস্টিক পড়েছো, প্লাস্টিকের মধ্যে দেখবা যে আমরা 3 ধরনের প্লাস্টিক, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, আর একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট বলতে কি বলছি এখানে, অর্থাৎ যে প্লাস্টিকটা শিকড়ে থাকে, অর্থাৎ যেখানে কোনো রং ধরে না, যে প্লাস্টিকটাতে কোনো রং ধরে না, সে লিউকো। লিউকো অর্থ হচ্ছে কালারলেস, অর্থাৎ বর্ণহীন। ঠিক একইভাবে এটা হচ্ছে সাদা, কালার যার কোনো কালার নেই সেটা হচ্ছে সাদা। সাদা কিন্তু কোনো কালার নেই, যার কোনো কালার নেই বা যার কোনো রং নেই সেটাই হচ্ছে সাদা, লিউকোপ্লাস্ট। ঠিক একইভাবে লিউকো হচ্ছে সাদা, কিটোস হচ্ছে কোষ, সাদা কোষ বা শ্বেত রক্তকণিকা। আর এই শ্বেত রক্তকণিকাটা মানুষের শরীরে শ্বেত রক্তকণিকার পরিমাণ 5 থেকে 10,000। তাহলে একটা লোহিত রক্তকণিকার থেকে অনেক কম, প্রতি কিউবিক মিলিমিটারে। এটা হচ্ছে প্রতি কিউবিক মিলিমিটারে 5 থেকে 10,000 শ্বেতকণিকা থাকে। এবং এই শ্বেতকণিকাটা কিন্তু যে 3টা কণিকা রয়েছে সেই 3টা কণিকার মধ্যে শ্বেতকণিকাটাই হচ্ছে সবচেয়ে বড়, এবং এর মধ্যে নিউক্লিয়াস থাকে শ্বেতকণিকার মধ্যে। এবং এই শ্বেতকণিকার গড় আয়ু মাত্র 20 দিন। এবং শ্বেতকণিকাটা যখন মারা যায়, তখন যদি আমাদের শরীরে কোথাও কেটে যায়, তাহলে সেখান থেকে পুঁজের সৃষ্টি হয় শ্বেতকণিকার কারণে। এখন এই শ্বেতকণিকাটা দেহের প্রহরী হিসেবে কাজ করে, অর্থাৎ তারা দেহকে রক্ষা করে। যদি কোনো ফরেন পার্টিকেলস যদি দেহের মধ্যে প্রবেশ করে, কোনো আননোন পার্টিকেলস বা অজানা কোনো বা কোনো রোগ জীবাণু যদি দেহের মধ্যে প্রবেশ করে, তখন এই শ্বেতকণিকাটা তাদেরকে বাধা দেয় এবং তাদের সাথে একটা থেকে কি করে যুদ্ধ করে এবং তাকে মেরে ফেলে। এবং এই শ্বেতকণিকাটা হচ্ছে মানে এরা ক্ষণপথ সৃষ্টি করতে পারে, এদের আকার বদলাতে পারে। এই শ্বেতকণিকা এদের ক্ষণপথ সৃষ্টি করে এবং আকার বদলানোর মাধ্যমে কোনো জীবাণু যখন দেহের মধ্যে প্রবেশ করে তাকে খেয়ে ফেলে বা মেরে ফেলে বা ভক্ষণ করে। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস। আমরা এই কথাটা মনে রাখবো যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় শ্বেতকণিকা এই কাজগুলো করে থাকে। আসি আমরা তারপর অনুচক্রিকা। অনুচক্রিকা কাজটা কি? অনুচক্রিকাটা হচ্ছে সেটাই যে এই কোষটা তুলনামূলক ছোট এবং এই অনুচক্রিকা কাজ কি? এরা রক্ত তঞ্চন করে।
যদি শরীরের কোথাও যদি কোনো স্থান কেটে যায়, তাহলে যদি কোথাও কোনো স্থান কেটে যায় তাহলে একটা সময় দেখি আমরা সেই রক্তটা বন্ধ হয়ে গেছে, আমাদের প্রথম দিকে আমাদের রক্তটা পড়ানো হচ্ছে, তারপরে সেই রক্তটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে, রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। এই কাজটা করে অনুচক্রিকা, রক্ত তঞ্চন করা, অর্থাৎ রক্ত তঞ্চনে এরা মূলত সহায়তা করে থাকে। এবং মানুষের শরীরে প্রতি কিউবিক মিলিমিটারে অনুচক্রিকার পরিমাণ প্রায় 2.5 লক্ষ। মানুষের শরীরে অনুচক্রিকার পরিমাণ প্রায় 2.5 লক্ষ। তাহলে এই রক্তকণিকাটা যদি কোথাও কোনো স্থান কেটে যায় তাহলে সেখানে একটা এনজাইম নিঃসৃত করে, সেটা হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন, এবং এই থ্রোম্বোপ্লাস্টিন নিঃসরণের ফলে সেখানে রক্ত তঞ্চন সৃষ্টি হয়। আচ্ছা, তাহলে আমরা এই লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা সম্পর্কে বুঝতে পেরেছি। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমি এখানে এদের কাজটার মধ্যে কিন্তু বলেছি, লোহিত রক্তকণিকার কাজটা হচ্ছে এটাকে বহন করে নিয়ে যাওয়া অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এবং সেখান থেকে নিয়ে আসা খাদ্যটাকে বহন করে নিয়ে যাওয়া। শ্বেত রক্তকণিকার দেহের অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করছে। প্যাসিভ যে পয়েন্টগুলো, অনুচক্রিকা এটা রক্ত তঞ্চনে সহায়তা করছে। এই যে এখানে এদের কাজগুলো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে বাকি থাকলো আমাদের ব্লাড গ্রুপ, বা কিন্তু আজকে এই ব্লাড গ্রুপটা সম্পর্কে আলোচনা করছি না, কারণ ব্লাড গ্রুপটা সম্পর্কে আলোচনা করতে হলে আমাদের এই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, যার জন্য এই পার্টটা সম্পর্কে আমি আগামী দিন ব্লাড গ্রুপ এবং আরএইচ ফ্যাক্টর এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো। তোমরা বাসায় এই ব্লাড গ্রুপ এবং আরএইচ ফ্যাক্টরটা সম্পর্কে একটু লেখাপড়া করবা। সেই পর্যন্ত, আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।